জনগণের ভেতরে একটা অসন্তোষ আছে, এই যে ভোট দিতে পারছে না, এই যে স্বৈরাচার সরকার, যে কোনো লোককে প্রাইভেটলি ডেকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে যে সে সরকার বিরোধী। হাসিনাও জানে, সেজন্য নির্বাচন দিচ্ছে না। তো তোমাদের আন্দোলনটাকে আমি এই জন্য আমি ওয়েলকাম করি। নিরাপদ সড়কের আগে নিরাপদ দেশ দরকার। যে দেশ নিরাপদ নয়, কুড়িগ্রামের একজন কি যেন বলেছিল, তাকে ওই ডিসি বা ওই এক মহিলা বাড়ির থেকে ধরে এনে পিটিয়ে পুটিয়ে রাখলো, তাকে অত্যাচার করলো, সে এখন বেকসুর খালাস। যে কোনো সরকারি অফিসার, যে কোনো মন্ত্রী, যে কোনো এমপি যাই হত্যা করে ফেললেও কিছু হয় না। ওই যে জেনারেল আজিজের দুই ভাই খুনের আসামি, তাদেরকে আব্দুল হামিদ ছেড়ে দিল, ক্ষমা প্রদর্শন করলো, আল জাজিরাতে এগুলো নিয়ে অনেক আলোচনা হলো। সুতরাং ব্যাপারটা হচ্ছে নিরাপদ দেশ হচ্ছে প্রথম সব সমস্যা। ওইটা যদি করতে পারো, নিরাপদ দেশ হলে আইনের শাসন হবে, যোগ্য ব্যক্তি তার যোগ্য আসনে বসবে। এবং আমি একটা ব্যাপারে একটু দ্বিমত পোষণ করছি, হাফ পাস আন্দোলন যেটা, এই যে সামিউল যেটা করছো, আমি যদি গাড়ির মালিক হই, বাসের মালিক হই, আমি ছাত্রদের কাছ থেকে অর্ধেক টাকা কেন নেব? তুমি আমাকে একটা কারণ দেখাও যেখানে মনে করো গুলিস্তান থেকে মিরপুর যেতে, আমি বহুদিন বাসে যে, আমাদের সময় 2 আনা ছিল, 12 পয়সা ছিল, এখন 5 টাকা বা 10 টাকা। ছাত্রের কাছ থেকে সে অর্ধেক নেবে কেন? কেন নেবে? তার মানে প্রচ্ছন্ন ভাবে এটাই বলা হচ্ছে যে ও তো অলরেডি একটা মানে এক্সরবিটেন্ট একটা দাম নিচ্ছে, যেখানে তার নেয়ার কথা 5 টাকা, সেখানে অলরেডি সে 10 টাকা ভাড়া নিচ্ছে। ছাত্রদের অর্ধেক দিতে হবে। ছাত্রদের কেন? ওই ভাড়া, তার পেট্রোলের দাম বা গ্যাসের দাম সবকিছু মিলে, গাড়ির মেনটেনেন্স, ড্রাইভারের বেতন, সবকিছু মিলে যে বেতন সরকার নির্ধারণ করে দেবে, সেইভাবেই চলবে। কলকাতাতে বাসের ভাড়া 2 আনা বাড়ালে ওখানে বাস পুড়িয়ে দেয়া হয়, ট্রাম পুড়িয়ে দেয়া হয়। ওখানে তো একটা আইনের শাসন আছে। বাংলাদেশে আজকে যেটার দাম 2 টাকা, কালকে 3 টাকা, পরশু দিন নাই, তারপরের দিন ওটা 10 টাকা। কিনলে কেন, নাইলে বাড়ি যাও। এটা আমাদের 75 সালে, 72 থেকে 75 সালে দেখেছি। আজকে যেটার দাম 2 টাকা, বিকালবেলা 4 টাকা, পরের দিন নাই, তার 1 সপ্তাহ পরে ওটা 10 টাকায় বিক্রি হচ্ছে। এখন বাসের ভাড়া যদি হয়, বাস ভাড়া কমানো, এটা হতে পারে দাবি। ছাত্ররা এমনকি, তারা তো বাবা মা হয়তো ভালো অবস্থায় আছে বা গরিব, ছাত্ররাই কেন শুধু গরিব হবে? তাহলে সাধারণ লোকজন কেন ডবল ভাড়া দেবে আর ছাত্ররা অর্ধেক ভাড়া দেবে? এটা যদি তোমরা করো, তোমরা সাধারণ জনগণের সমর্থন পাবে না। তারা বলবো ছাত্ররা অর্ধেক পয়সা যেতে চায়, আমরা কি দোষ করলাম? প্রবলেমটা সামগ্রিক, ভাড়া কমাতে হবে। যে কোনো সময় গাড়ি ভাড়া বাড়ানো যাবে না। আইনের একটা ব্যবস্থা থাকতে হবে, ট্রাফিক আইন যেটা, ব্যবস্থা যেটা, সেটা নিয়ন্ত্রণে আনতে হবে। মোদ্দা কথা হচ্ছে, তোমরা রাজনৈতিক কোনো এই ছাড়া, সমর্থন ছাড়া কেবলমাত্র তোমরা আন্দোলন করবে, আর কেবলমাত্র নিরাপদ সড়কের জন্য, ওটা আবার 2018-র মতোই হবে। 2018-তে তারা কোনো হত্যা করেনি, এবার তারা ছাত্রলীগ নামে চাপাতি দিয়ে, রামদা দিয়ে কল্যাণ নামিয়ে দেবে। সুতরাং আন্দোলনের জন্য রাজনীতির বাইরে আমরা না। আমাদের প্রতিটা দিনের সমস্যা, বাজারের জিনিসের দাম, তেলের দাম, ডালের দাম, চালের দাম, সবকিছুই রাজনৈতিক সমস্যা। রাজনীতির বাইরে জীবন নেই, এটাই আমি মনে করি। এবং আমি আলোচনা নিশ্চয়ই অংশগ্রহণ করব। এখন তোমরা তোমাদের মতামত দিতে পারো। তাজ হাশমি স্যার কিছু কথা বলেছেন গুরুত্বপূর্ণ, এবং আপনিও বলেছেন, সবাই বলছেন। তো আমি কিছু প্রশ্নের জবাব দিতে চাই বা উত্তর দিতে চাই বলে মনে করছি। প্রথম কথা হচ্ছে রাজনীতির সমর্থনে হচ্ছে ঢাল হিসেবে ব্যবহার করার যে বিষয়টা বললেন। একটা হচ্ছে যে আমরা বলেছি এখানে সাধারণ শিক্ষার্থী সহ সবাই আসতে পারবে, তবে হচ্ছে কেউ একান্ত ভাবে বলতে পারবে না যে আন্দোলনটা আমার ছিল বা আমি করছি, এই আন্দোলনের ক্রেডিট সম্পূর্ণ আমার কাছে বিলং করছে। বিষয়টা এরকম, কারণ আমরা দেখেছি 2018 সালের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছিল পুরোটা সময়। পরবর্তীতে, এবং শুধু 2018 না, যে কোনো সময় একটা আন্দোলন যখন হয়, তখন সেই আন্দোলনে এটা সরকার থেকে কিংবা হচ্ছে একটা ক্ষমতাসীন দল যেই থাকুক, সেখান থেকে একটা কনস্পিরেসি করা হয় যে এখানে ওনাদের কিছু দলকে ঢুকিয়ে দেওয়া হবে এবং তাদেরকে আন্দোলনের মেইন লিডার হিসেবে উপস্থাপন করে আন্দোলনটাকে অন্য খাতে নেওয়া হবে। তা আমরা এরকম একটা বিষয় আমি উল্লেখ করতে চাই। 2018 সালে একজনকে আমরা এভাবে ধরেছিলাম, যে হচ্ছে বাসে আগুন দিচ্ছিল,
বাসে আগুন দিচ্ছিল, পরবর্তীতে তাকে জেরা করা হয় এবং মিডিয়ার সামনে নিয়ে আসা হয় এবং সরাসরি দেখা যাচ্ছিল সে ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের সাথে জড়িত এবং তারাই কি তাকে নাম তার, এখানে কি ভাড়া নাম? করে নিয়ে আসছে। নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে ভিডিওটা এখনো আছে, আমি চাইলে আপনাকে যে কোনো সময় দিতে পারবো। এবং তার বয়স বেশি হবে না, সর্বোচ্চ কালে 16 থেকে 17 মধ্যে হবে। এখানে একটু এরকম পোস্ট একটা করে কিছু। দিন, কমেন্ট বক্সে পরে কখনো পোস্ট করে দিন সবার আচ্ছা, জি, দেখার জন্য। অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। আর আর দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতির বিষয়টা, আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার পুরোটা সময় রাজনীতির সাথে অপ্রত্যক্ষভাবে জড়িত। তো এই ক্ষেত্রে আমি যখন ফ্যামিলিতে থাকি তখন ফ্যামিলি পলিটিক্স চলে, আমি যখন ক্যাম্পাসে যাই তখন ক্যাম্পাস পলিটিক্স চলে, আমি যেখানে যাচ্ছি সেখানে পলিটিক্স। তো পলিটিক্স কে ক্যান্সেল করে কোনো জিনিস চিন্তা করা যাবে না। যেমন আমরা আজকে আন্দোলন করছি, এই আন্দোলনের মধ্যেও একটা মহল চাচ্ছে, স্টিল নাও চাচ্ছে যে তারা যাতে আন্দোলনটার নেতৃত্বটাকে হাতে নিয়ে নিজেদের কিছু ফায়দা নিয়ে আসতে পারে। এইখানে একটা এখানে একটা পয়েন্ট হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের ইউনিটি আর হচ্ছে যে আন্দোলনকারীদের সাথে সমন্বয়ের বিষয়টা, যে না আমি আন্দোলন করছি এখন, আমি ওই যে আপনি যেটা বললেন যে নিরাপদ বাংলাদেশ আর নিরাপদ সড়ক, আমার নিরাপদ বাংলাদেশ দরকার। নিরাপদ বাংলাদেশ এখন আমি এভাবে বলি যে আমার শরীরে যখন ক্যান্সার হয় তখন পুরো শরীরে সেটা যখন ছড়িয়ে পড়ে তখন হচ্ছে ওই নির্দিষ্ট অংশটাকে কেটে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এইখানে আমাদের অবস্থান হচ্ছে যে সড়কের এই অবস্থানে আমি আজকে কথা বলছি এই মুহূর্তে ঘন্টা খানেক ঘন্টা দুয়েক বা তিনেক আগে হচ্ছে বগুড়াতে না কোথায় যেন একটা একটা বাইক অ্যাক্সিডেন্টে একজন মারা গিয়েছে। আবার গতকালকে আমরা একই সময় যখন লাইভে ছিলাম তখন আরো একজন স্টুডেন্ট মারা গিয়েছিল। প্রত্যেকদিন এই মিছিল বাড়ছে। তো এখন বিষয়টা আমি যদি এভাবে বলি যে আজকে আন্দোলনের সময় কি মানে মারাগুলো বেশি যাচ্ছে এরকম না, এটা হচ্ছে এই মুহূর্তে এসে এই সংবাদগুলোকে বেশি করে হাইলাইট করা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটা আমরা স্পষ্টভাবে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু বিষয় হলো যে এইটার কতদিন একজন এসএসসি শিক্ষার্থীকে মেরে ফেলা হলো, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা রাস্তায় নেমে আসলাম, গার্জিয়ান থেকে কোনো ধরনের কোনো সাপোর্ট হচ্ছে ওভাবে পাওয়া যাচ্ছে না। যারা সমর্থন দিচ্ছে মুখে মুখে, কারণ হচ্ছে আমি বাঁচলে আমার নাম হবে, আমি আমার নিজের জায়গা থেকে আমার নিজেকে যতটুকু পারা যায় সেভ করা যাবে, কারণ আমি এটার এগেনস্টে কথা বলতে গেলে এটা একটা বিশাল একটা ডাইনি হয়ে গিয়েছে, আমি এটার এগেনস্টে কথা বলতে আমাকে খেয়ে ফেলবে যে কোনো সময়, এই ধরনের অবস্থা আছে। তো এই জায়গায় আমি হচ্ছে যে রাজনৈতিক ঢালের যে বিষয়টা বললাম, যে সেই ঢালের অবস্থানটা হচ্ছে ওনারা হচ্ছে এমন ভাবে করে দিয়েছে এই দেশে রাজনীতি করা হারাম হয়ে গিয়েছে। ওই যে উনি আমাদের তাজ হাসিম স্যার যেটা বলেন যে ফ্যাসিস্ট সরকার বা হচ্ছে একনায়কতন্ত্র, যেটা আমি শিক্ষার্থী হিসেবে যদি এটা বলা ভাবে ঠিক হবে না, কিন্তু আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামলে আপনি মৌচাকে ঢিল ছুড়বেন, ঢিল ছোড়ার পর যখন সেখানে এসে আপনাকে মৌমাছি বা আপনাকে যখন ভীমরুল এসে আপনাকে হুল ফুটাবে তখন আপনি আমার মৌমাছিকে গালিগালাজ করবেন। বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। আমাদের অবস্থান থেকে রাজনৈতিক কোনো স্বার্থ বলতে যেটা, যে আমরা সরকারকে বেকায়দায় ফেলে দিয়ে আমরা হচ্ছে যে তাদের কাছ থেকে ভিন্ন কোনো একটা মতাদর্শ একটা দেশে মানে বিশৃঙ্খল সৃষ্টি করে একটা হচ্ছে যে অস্থিতিশীল করার যে পরিকল্পনা, এরকম কিছু আমাদের নাই। আমরা নিরাপদ সড়ক চাচ্ছি, হাফ পাস চাচ্ছি। এখন হাফ পাসের বিষয়ে তাজ হাসমি স্যার বললেন যে এখানে উনি এগ্রিড না বা জনসমর্থন নেই। আমি একটা চার্ট আমি পড়ে শোনাতে চাই, সেটা হচ্ছে প্রথম আলো থেকে এই জিনিসটা আমি সংগ্রহ করেছি। পাকিস্তানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী 40 রুপিতে 6 মাস ও 60 রুপিতে হচ্ছে 1 বছর পর্যন্ত বাসে যাতায়াত করতে পারে। দিল্লিতে হচ্ছে 100 থেকে 150 টাকায় হচ্ছে পাস নিয়ে 1 মাস যাতায়াত করতে পারে। আবার হচ্ছে কলকাতায় সরকারি বাসে হচ্ছে সরকারি স্কুলের শিক্ষার্থীরা ফ্রি যাতায়াত করতে পারে। মুম্বাইতে হচ্ছে লোকাল ট্রেনের প্রথম শ্রেণীতে শিক্ষার্থীরা ভাড়া 50%, নেপালে হচ্ছে 45% হচ্ছে ভাড়া, আর শ্রীলঙ্কাতে হচ্ছে 12 বছরের চেয়ে বেশি বয়সী শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, আর হচ্ছে 12 বছরের চেয়ে কম হচ্ছে 25%। এরকম করে একটা ডিভিশন। তো আমাদের দেশে এখন আমি যদি বলতে চাই যে এটা সরকারি বাস কিংবা এসে এভাবে ডিভাইড করতে চাই, আমাদের দেশে সরকারি বাস আমি কয়টা দেখাতে পারবো, কয়টা বিআরটিসি আছে? বলতে গেলে নাই, আমি চোখেও দেখতে পারবো না, এরকম অবস্থা। তো সেই দৃষ্টিকোণ থেকে এই যে যারা এই যে এনা বাসের মালিক, যিনি হচ্ছে মালিক সমিতি থেকে যিনি বললেন ওনার কয়টা গাড়ি এবং উনি কি পরিমাণ সম্পত্তির মালিক, এটা একমাত্র হচ্ছে যে উনি ভালো বলতে পারবেন। এবং হচ্ছে এখানে আমরা যদি একটা রেশিও দাঁড় করাই, সেটা হচ্ছে যে এটা আমি কখনো কাউন্ট করে শেষ করতে পারবো না। আর এই যে যেই বাসের কথাগুলো আমরা বলছি যে হাফ পাস দিলে এদের ইয়া হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে হাফ পাস তো হচ্ছে যে শুধু আমাদের দেশে কার্যকর না, জার্মানিতে গেলে আরএফআইডি কার্ড দেখালে সেখানে একজন স্টুডেন্ট রাজারহালে থাকতে পারে বা রাজারহালে চলাচল করতে পারে। তো আমরাই তো বলি যে আমরা সিঙ্গাপুর, ইন্ডিয়া, লন্ডনকে সব অতিক্রম করে চলে গিয়েছি, তাহলে আমাদের পক্ষে কেন সম্ভব হচ্ছে না স্টুডেন্টদের জন্য এই সুবিধাটা দেওয়া? দ্বিতীয়ত, পাকিস্তান কিংবা ইন্ডিয়ার থেকে আমাদের ইকোনমিক্যাল ব্যালেন্স বা ইকোনমিক্যাল অবস্থা অনেক ভালো, এটা আমরা বলে থাকি হর হামেশাই। তাহলে সেক্ষেত্রে তারা যদি এই অবস্থায় দিতে পারে তাহলে আমরা কেন সেটাকে বাস্তবায়ন করতে পারছি না? বিষয় হলো এখানে আমাদের কাছ থেকে একটা স্টুডেন্টের কাছ থেকে বা আমরা যে ট্যাক্স দিচ্ছি বা যেখান থেকে আমরা যেভাবেই সরকারকে কন্ট্রিবিউট করতেছি সেটা আমরা কোনোভাবে রিটার্ন পাচ্ছি না, সেটা হাফ পাস হোক আর যে ক্ষেত্রেই হোক। আমাদের শিক্ষার্থীদের জন্য যে অবস্থায় হচ্ছে যে আমরা একজন শিক্ষার্থী যখন আমরা ধাক্কাধাক্কি করে বাসে উঠি, সেখানে সেই বাসটার পর্যন্ত একটা ফিটনেস ঠিক থাকে না। আমাদের হরহামেশাই সেই বাসে হচ্ছে উঠলে জামা কাপড় ছিঁড়ে যায়, হাতে একটা ক্ষত হয় কিংবা ইয়া হয়।
মন্ত্রী সাহেব আমাদের ওবায়দুল কাদের সাহেব আবার বলতেই হচ্ছে উনি বিআরটিএ তে গিয়ে মাসুদকে ধরলেন, এরকম কত মাসুদ উনি বের করতে পারবেন? সম্ভব সেটা? উনি ওনার নিজের খেয়াল আছে কিনা? উনি এক মাসুদকে 2বার ধরেছেন। তো এই বিষয়টা আমার কাছে কেন যেন মনে হয় যে এটা সম্ভব, এটা টোটালি সম্ভব, কিন্তু হচ্ছে এটা তাদের সদিচ্ছার অভাব। আর হচ্ছে এটা তাদের অরাজনৈতিক যে চর্চা, অগণতান্ত্রিক চর্চার একটা উদাহরণ মাত্র এটা, যে রাজনৈতিক বা জনগণের যে বা সাধারণ শিক্ষার্থীদের কোনো আশার প্রতিফলন এখানে হচ্ছে না। ধন্যবাদ। আমার পারপেট্রেটরস বিকাম ধন্যবাদ। ভিকটিমস। হ্যাঁ স্যার, আপনি যদি একটু 2 মিনিটের সংক্ষিপ্ত ওদের একটু রিবার্টাল। এই ওই যে হাফ পাসের সঙ্গে আরেকটা ব্যাপার জড়িত, যে সরকারি বাসে যেমন সুইডেনে, জার্মানিতে সরকারি এবং বেসরকারি বাসেও পরিবহনেও অর্ধেক পয়সা বা কম পয়সা নেওয়া হয়। পাকিস্তান আমলে যেটা হয়েছিল 69-এর সময়, যেটা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ার অনার্সে পড়ি, এম তে উঠলাম, তখন যেটা হয়েছিল সিনেমা হলে ডিসিতে সিনেমা দেখতে 3 টাকা 60 পয়সা লাগতো, কিন্তু ওই 1 টাকা 60 পয়সা ছিল সরকারের এন্টারটেইনমেন্ট ট্যাক্স। ছাত্রদেরকে ওই ট্যাক্স ফ্রি, মানে ভর্তুকিটা সিনেমা হলের মালিক দিচ্ছে না, বলাকা বা মধুমিতা সিনেমা হলের মালিক ভর্তুকি দিচ্ছে না, ভর্তুকি দিচ্ছে সরকার। আপনি লঞ্চে যান বা প্রাইভেট বাসে যান, তাদেরকে যে টিকিটের ভেতরে 1 টাকা যদি টিকিটের দাম হয়, তার ভেতরে হয়তো 50 পয়সা হচ্ছে মালিক পায়, তারপরে হয়তো তেলের দাম, এগুলো যোগ করার পর দেখা যাবে যে আরো 40 পয়সা হয়তো ট্যাক্স। ওই ট্যাক্সটাকে এক্সাম্পশন দেওয়া হচ্ছে, ভর্তুকিটা মালিক দিচ্ছে না, সরকার দিচ্ছে। সুতরাং ওদিকটা খেয়াল। আমাদের যেহেতু বিআরটিসির বাস সংখ্যায় খুবই কম, সবই প্রাইভেট, তো ব্যাপারটা হচ্ছে প্রাইভেট বাসে তার মানে একটা ওরা শুভঙ্করের ফাঁকি, ওখানে তেলের দাম মনে দেখা গেছে যেগুলো তোমার সিএনজিতে চলে, তারাও তেলের দাম বেড়েছে বলে বাস ভাড়া, লঞ্চ ভাড়া বাড়িয়ে দিয়েছে, যেখানে আইনের শাসন নাই। আমি অস্ট্রেলিয়াতে যখন ছাত্র ছিলাম, আমি বলি, আমি যেন কি একটা জিনিস কিনতে গেছি দোকানে, তো দোকানদার আমাকে আগের দামেই বিক্রি করছে, কদিন আগে বাজেট হয়ে গেল, বাজেটের পরের দিনে আমি বললাম যে ইটস ভেরি গুড, ইউ আর নট চার্জিং মি এনি নিউ ট্যাক্সেস। বলছিল নো, আই হ্যাভ গট ওল্ড স্টক, এটা আমার পুরনো জিনিস, এটা নতুন যখন আসবে তখন আমি দাম বাড়াবো। এটা কি বাংলাদেশে সম্ভব? বাংলাদেশে তো বাজেটের আগে সমস্ত জিনিস গায়েব করে দেয়, তারপরে ওটা বিক্রি করলেও বাজেট হয়তো জুলাই মাসের 1 তারিখ থেকে হবে, ও জুন মাসেই ওই বর্ধিত দামে জিনিস বিক্রি করবে। ডিসঅনেস্টি সর্বত্র। এখন মালিক পক্ষের এই যে শুভঙ্করের ফাঁকি, তুমি অলরেডি 3 গুণ ভাড়া নিচ্ছ সাধারণ জনগণের কাছ থেকে। এবং আমি বলছি, ছাত্ররাই কেন সিঙ্গেল আউট হবে? যে ছাত্র মারা গেলে আন্দোলন হবে, শ্রমিক যদি, গার্মেন্ট শ্রমিক যদি বাসের নিচে পড়ে মারা যায় নির্বিকার, সাধারণ লোকজন মারা গেলে নির্বিকার। ড্রাইভার তো ছাত্র বুঝেই গুলি বাস দিয়ে মারছে না, সে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, আইন কানুন নাই, তার ড্রাইভার্স লাইসেন্স নাই, সুতরাং পথচারী মারা যাচ্ছে। পথচারীর ভিতরে ছাত্র হতে পারে, অছাত্র হতে পারে। সুতরাং আন্দোলনটা যখনই সেকশনাল হবে, ছাত্র মূল্যে আমরা আন্দোলন করব, শ্রমিক মূল্যে আন্দোলন করব না। তোমরা যদি এটা শক্তিশালী একটা আন্দোলন চাও, তাহলে শ্রমিক, কৃষক, গার্মেন্ট শ্রমিক, রিক্সা চালক, ড্রাইভার, রিক্সা চালক এবং গাড়ির ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার যে পুলিশের দ্বারা নিগৃহীত হয়, ওটাকে যোগ করো, যে পুলিশ জুলুম চলবে না। এই যে পুলিশ যে যখন যাকে ইচ্ছা গাড়ি থামাচ্ছে, থামায় টাকাটা লেনদেন হচ্ছে সবার চোখের সামনেই, ওইটা বন্ধ করতে হবে। ওইটা বন্ধ করার জন্য একটা কম্প্রিহেন্সিভ মুভমেন্ট দরকার, মানে মালিকের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। আমি শেষ কথাটা বলছি, 1969 সালে যখন আমরা 11 দফা দিয়ে আন্দোলন করেছিলাম, তখন পাকিস্তানের কমিউনিকেশন মিনিস্টার ছিলেন আব্দুল সবুর খান, খুলনার আব্দুল সবুর খান। তিনি 11 দফা নিয়ে পার্লামেন্টে, মানে তখন ন্যাশনাল অ্যাসেম্বলিতে খুব হেসে করে বলছেন যে 11 দফার ভিতরে মাত্র একটা হচ্ছে ছাত্রদের দফা, এই শিক্ষার মান উন্নত করা বা বিভিন্ন শিক্ষা সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা। বাদ বাকি কি? পাক মার্কিন চুক্তি বাতিল করো, সমস্ত কলকারখানা, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনালাইজ করো,
এগুলো কি ছাত্রদের দাবি ছিল নাকি? তো ছাত্রদের দাবি এবং অছাত্রদের দাবি দুটার ভিতরে সমন্বয় না হওয়া পর্যন্ত তোমাদের আন্দোলন আনফরচুনেটলি সেকশনাল থেকে যাবে এবং ওদেরকে লাঠি সোটা দিয়ে আবার দরকার হলে তারা বন্ধ করে দেবে। আজকে তোমাদেরকে প্রমিস করছে যে হ্যাঁ আমরা হাফ পাস নেব, তোমরা যে বাড়ি ফিরে গেলে আবার যেমন ছিল ঠিক তেমন অবস্থায় তারা ফিরে আসবে। আইনের যেখানে শাসন নাই, আইন সেখানে লঙ্ঘিত হবেই। এবং সেই জন্য আমি বলছি তোমার একটা হুঁশিয়ারি যে তোমরা তোমাদের সেকশনাল আন্দোলন নিয়ে গেলে ওই গাড়িতে বাসে আগুন দিয়ে ছাত্রলীগের ছেলেদের দিয়ে আগুন দিয়ে বাস পুড়িয়ে দেবে, তোমাদের প্রতি জনগণের একটা বীতশ্রদ্ধা ভাব জাগবে, ও ছাত্ররা বাস পুড়িয়ে দিচ্ছে, তোমাদের তখন একটা ব্যাক ফায়ার করবে, ইউ উইল বিকাম আনপপুলার এবং আন্দোলন করার জন্য আর লোক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ছাত্র ইম্পর্টেন্ট, ইয়াং জেনারেশন আন্দোলন করবে, কিন্তু একটা সেকশনাল দাবি নিয়ে। এবং হাফ পাস, যেটা হাফ পাস বলতে পারো ট্যাক্স ফ্রি, সরকার ভর্তুকি দেবে, বাসের মালিক কেন ভর্তুকি দেবে, কোন দুঃখে? তার মানে বাসের মালিক আনলেস হি ইজ নট চার্জিং সামথিং এক্সরবিটেন্টলি হাই, সে 3-4 গুণ ভাড়া নিচ্ছে, সেখান থেকে ছেলেদের জন্য অর্ধেক একটা কনসেশন দিতে পারে। তার মানে আমরা মেনে নিচ্ছি যে ও বেটা তো চুরি করছেই, ওই চুরি আমাদের ব্যাপারে যেন চুরিটা একটু কম করে। তোমরা তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছ থেকে সে চুরি করে বর্ধিত ভাড়া নিচ্ছে, আর তোমাদের অর্ধেক দিলে তোমরা খুব খুশি। তার মানে এই অরাজকতাটা চলতেই থাকবে, ছাত্রদেরকে ওরা একটু কনসেশন দেবে, তাতে দেশের কোনো লাভ হবে না এবং নিরাপদ সড়ক হবে না। তোমরা ইউ ক্যানট এনশিওর যে লাইসেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করতে পারবে না। ঢাকার 50% বেশি ড্রাইভার ট্রেনিং নাই, লাইসেন্সও নাই, ট্রেনিংও নাই, ফেক লাইসেন্স কিনতে পাওয়া যায়, একেবারে ওই রকম প্রফেশনালি কম্পিউটার প্রিন্ট করা তোমার ছবি দিয়ে লাইসেন্স বাজারে কিনতে পাওয়া যায়। সুতরাং রোগটা হচ্ছে ওই শস্যের ভিতরে ভূত, ওটা শস্যার ভূতটা বের করো এবং একটা সেকশনাল আন্দোলন। আমি আমার সঙ্গে তোমরা দ্বিমত পোষণ করতে পারো, আমি শুধু ছাত্রদের জন্য এই বাস ভাড়া এবং নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমি সমর্থন করি না। ওদের কিন্তু একটা প্রতিযোগিতার মাধ্যমে মানে প্রতিযোগিতা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যে ভাবে পারো যে বাসে যাত্রী তুলো, কোনো মানে নিয়ম নাই, সুশৃঙ্খল নাই। যেহেতু আমাদের শ্রমিকদের বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত, খুব বেশি পড়ালেখা জানেন না, তারা তেমন একটা অবগত না, তাদেরকে যেভাবে পরিচালনা করা হয় তারা সেভাবেই পরিচালনা হয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দিন শেষে দেখা যায় তারা পেটের তাগিদেই এইভাবে আসলে করতে হয়, তারা বাধ্য হয় দিন শেষে। কারণ একজন শ্রমিকের দিনের আয় হচ্ছে 1000 থেকে 2000 টাকা কিংবা 1500 টাকা। সে যদি একদিন টিপ মারে তার মালিকের টাকা না দিতে পারে, হ্যাঁ, সেই টাকাটা তার পকেট থেকে দিতে হয়। তো এই বিষয়গুলো আসলে একটা নিয়মের ভিতর আনতে হবে, না হলে পরিবহন সড়কে যে নৈরাজ্যতা কিংবা প্রতিযোগিতা চলে বাসের, হ্যাঁ, গতিদানব বাস কিংবা ওভারটেক, হ্যাঁ, তারপর আমরা এখন বাসে একটা জিনিস দেখি যে একটা বাস আগে গেলে সে বাসটা মানে বাঁকায়া রাখে যাতে পিছের গাড়িগুলা না যেতে পারে, সে যাত্রীগুলো তুলে নেয়। হ্যাঁ, এখন এই বিষয়গুলা সম্পর্কে আমাদের ট্রাফিক নিয়মগুলা যদি ট্রাফিক সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু আজকে এই ধরনের ভোগান্তি সৃষ্টি হতো না। এবং নিয়োগ হয় তাহলে সে ট্রাফিক তো কাজ করবেই না, তাই না? সেটা তো অবশ্যই। আপনি দেখেন একটা বাস যদি রুট পারমিট নেওয়ার জন্য নামে, তার প্রথমে রুট পারমিট নেওয়ার জন্যই তার লাখ লাখ টাকা খরচ করতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয়। এই যে আমি শুরুতে বললাম যে আগা থেকে গোড়া, আপনি একটা চাকরি কেন যে কোনো সেক্টরে যাবেন, আগা থেকে গোড়া আপনাকে টাকা দিতে হবে, পে করতে হবে। এই সিস্টেমটাই এইরকম হয়ে গেছে। থ্যাংক ইউ নিলয়। আর কোনো পয়েন্ট আছে? জরুরি পয়েন্ট হলে একটা বলেন, 10 সেকেন্ড, না হলে আমরা স্যার কাছে চলে যাব। অনেক ধন্যবাদ নিলয় স্যার। আপনি একটু আমাদেরকে একটু আলো দেখাবেন স্যার, মানে দিক নির্দেশনাটা এমন যেখানে আসলে আমরা ইনক্লুসিভনেস পাবো, ডাইভার্সিটি ইজ এ স্ট্রেংথ, যেখানে সব ডাইভার্স পাওয়ার গুলো একসাথে হবে, বাংলা একসাথে হবে। না না, যেটা ওই আমাদের একটা কথা বলেন আমাদের দেশে যে সারা শরীরে ব্যথা কোথায় মলম দেব। এখন যেটা বললে একজন বললো যে কে জন্য যে 6 মাসের ভেতরে সমস্ত ঠিক করে দেওয়া যাবে, তার মানে গত এই ধরো যারা চাকরি করছে, ড্রাইভার বা বিআরটি এর এমপ্লয়ি, পুলিশ ডিপার্টমেন্টে যারা কাজ করে গত 20 বছর 25 বছর যারা চাকরি করছে, এরা রিটায়ার করা না পর্যন্ত অথবা এদের কোনোভাবে মেরে ফেলা না দেয়া পর্যন্ত
6 মাসে কি করে সমস্যার সমাধান হবে? সবগুলোতে জেকে বসে আছে। তো এগুলোকে দূর করতে হলে একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার, এবং সেকশনাল ইন্টারেস্ট নিয়ে, সেকশনাল প্রবলেম নিয়ে ট্রাফিকে, যেটা আমি আগেই বলেছি, নিরাপদ শহর চাই, নিরাপদ সড়ক চাই, হবে না। আমাদের যে মূল সমস্যা হচ্ছে এথিক্স, এথিক্যাল ভ্যালু। একটা লোক চুরি করবে এই চিন্তা করাটাই আনএথিক্যাল। চুরি করা তো অবশ্যই একটা অপরাধ, বিরাট অপরাধ। আমি মুসলমান হিসেবে মনে করি আল্লাহকে না মানলে বা রোজ শুয়োরের মাংস আর মদ যদি কেউ খায় পানির বদলে, তারও পাপ অতটা না যেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারবেন। কিন্তু যে ব্যক্তি মানুষের হক মেরে খেয়েছে, হক বলে বাদ, তাকে তো আল্লাহ কোনোদিন মাফ করবে না। এটা কোনো পীর সাহেব, কোনো মৌলবি, কোনো হুজুর কোনোদিন বলবে মসজিদে দাঁড়িয়ে যে আজকে যারা এত ভিড় মসজিদে, যে ইঞ্জিনিয়ার সাহেব, যে পুলিশ অফিসার, যারা যারা এই বিআরটি এর অফিসার যারা ঘুষ খেয়েছেন, তারা দয়া করে মসজিদ থেকে চলে যান, কারণ আপনার কোনো নামাজে কোনো কাজ হবে না। এটা বললে ওই মসজিদের ইমামকে মেরে ফেলবে বা তাড়িয়ে দেওয়া হবে। সুতরাং রিলিজিয়নের সঙ্গে আমাদের যে এথিক্স, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, এই সোমালিয়া, এই ধরনের পৃথিবীর 10টা সবচেয়ে করাপ্ট দেশের 7টাই মুসলমান মেজরিটি, তার মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সোমালিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, মিশর, এগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে করাপ্ট কান্ট্রিজ। আর মধ্যে হিন্দু অধ্যুষিত ভারত। কিন্তু আপনি ইউরোপ, আমেরিকাতে এরকম এই জিনিস পাবেন না। সুতরাং আমাদের এথিক্যাল ভ্যালুস নষ্ট হয়ে গেছে। কেউ কাউকে বিশ্বাস করি না, কেউ কাউকে রেসপেক্ট করি না। যেটা হচ্ছে আমাদের কৃষি নির্ভর চাষার সন্তান। কৃষক এবং চাষার ভিতরে পার্থক্য আছে। চাষারা হয়েছে দেশের এখন শাসক শ্রেণী। চাষাদের ভেতরে প্রচন্ড রকম প্রতিযোগিতা থাকে যে ও 3 তলা বাড়ি বানিয়েছে, আমাকে 4 তলা বানাতে হবে। ও $500 স্যুট পরে, আমি $1000 স্যুট পরবো। দেখেন না তোফায়েল আহমেদের এক একটা টাইয়ের দাম নাকি $500। তামাক ব্যবসায়ীর ছেলে, তামাক ওই যে দোকানে ভোলার বাজারে তামাকের গুল্লি বানায় বিক্রি করতো তার বাবা, সে এখন $500 স্যুট পরে, টাই পরে। সুতরাং এই গলতটা গোড়ায় অসৎ ব্যবসায়ী, অসৎ সরকারি কর্মচারী রিটায়ার করে মন্ত্রী হয়েছে, যার কোনো কিছু হওয়ার কথা না, সে এখন বিরাট বিরাট মন্ত্রিত্ব দখল করে বসে আছে। সুতরাং এগুলা 6 মাসে দূর করা যাবে একমাত্র একটা বৈপ্লবিক সরকার যদি ফায়ারিং স্কোয়াড দেয়। চীনে যেমন ঘুষ খেলে তাকে মৃত্যুদণ্ড তার জন্য অবধারিত, আর বাংলাদেশে খুন করলেও মৃত্যুদণ্ড হয় না। সুতরাং আইনের শাসন না হওয়া পর্যন্ত এই নিরাপদ সড়ক চাই, এই আন্দোলনের কোনো ভবিষ্যৎ নেই। এক কথা। শেষ কথা আমার, যেটা তুমি একজন বলেছে যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ওই যাতে কেউ বেকায়দা প্রশ্ন না করে এই জন্য কনভোকেশনে গিয়ে যোগ করে। কনভোকেশন স্পিচে যখন যায় প্রেসিডেন্ট, তাকে জার্নালিস্টদের প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না। উনি বক্তৃতা দেবেন, চলে যাবেন। তাকে এম্বারাস করার মতো প্রশ্ন করার কজনের সাহস থাকবে? পুলিশ থাকবে, তার আর্মি থাকবে, এই সব সরিয়ে দেবে জার্নালিস্ট। ওটা সে বলে, তার ভেতরের যে দানব, তার ভেতরে যে মূর্খতা, এই দানবতা এবং মূর্খতার প্রতিফলন ঘটে আব্দুল হামিদের বক্তৃতায়, শেখ হাসিনার বক্তৃতায়। লোভ। গান্ধীজি বলেছিলেন, the world is big enough for everyone's need, but too small for some people's greed. এই লোভের মাত্রাটা এত বেড়েছে, এবং চাষার বাচ্চা যে জীবনে রিক্সা চড়ার তার দাদার বা বাপের সঙ্গতি ছিল না, সে এখন BMW চালায়। সে এখন মানুষকে মানুষ মনে করবে কেন? সে যাদেরকে দেখে তাদেরকে মনে করে এগুলো সব উজবুক, এগুলো সব মূর্খ, এগুলো সব পয়সাগরি বানাতে পারে না, আমি হচ্ছে স্মার্ট, আমি হচ্ছে চালাক, আমি যা খুশি তাই করব। উদাহরণ বসুন্ধরা। এই যে বসুন্ধরার যে পুরো ফ্যামিলি, তো এর বসুন্ধরার যে মালিক, এই যে বসুন্ধরার বাবা, সে ছিল ঢাকা মিউনিসিপ্যালিটির টাইপিস্ট। নাজিউর রহমান যখন ঢাকার মেয়র, হি ওয়াজ এ টাইপিস্ট। পরে এই নদী দখল করে সে পুরো বসুন্ধরায় হাজার হাজার বিঘা জমির মালিক। তো এদের মানবিকতা, মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস কি করে আসবে? ভুল লোকগুলো আসল ভালো জায়গায় বসে আছে, রং পিপুল এট দ্য রাইট প্লেস। তো এইটাকে, আন্দোলনটা ওই জায়গায় নিয়ে যাও
সুতরাং আমাদের ছাত্রদের হাফ পাস দিতে হবে আর নিরাপদ সড়ক চাই, এর কোনোদিনও হবে না। আমি একেবারে তোমাদের লিখে দিচ্ছি, কোনোদিনও তোমাদের আন্দোলন সফলতা লাভ করবে না। পার্শিয়ালি হয়তো কিছুদিন ট্যাক্স এক্সাম্পশন দিয়ে সরকার যদি ভয় পায় তাহলে করবে, আবার সরকার বদলালে দেখবে ততই বছর। সুতরাং আন্দোলন সেকশনাল আন্দোলন হয় না, এবং ফ্যাসিবাদী শাসন পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে ভোটের দ্বারা সেই সরকার পরিবর্তন হয়েছে, বা অহিংস অসহযোগ আন্দোলন দিয়ে কোনো ফ্যাসিবাদী শাসনকে দূর করা যায়নি। হয় বৈদেশিক শক্তির সহযোগিতা লেগেছে, যেমন 71 সালে আমরা কোনোদিনও স্বাধীন হতাম না যদি ভারত আমাদের সাহায্য না করতো, বা আমরা নিজেরা অস্ত্র ধারণ না করতাম। সুতরাং আমাদের এক্সাম্পল চোখের সামনে, নিজেদের দেশের এক্সাম্পল। 50 বছর আগের লোকজন দেশ স্বাধীন করেছিল, এই খান তুমি খারাপ, তুমি চলে যাও, এই কথা শুনে তো এই খান যায়নি, তাকে দানব বানিয়ে তাকে আক্রমণ করতে হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত দানবের একটা ইমেজ আপনাদের মাথার ভেতর না থাকবে যে দানব বসে আছে, ওই দানবকে না সরিয়ে ওই পুলিশ অফিসার আর বিআরটিএ, তোমাদের সফলতা আমি কামনা করি, কিন্তু আমি বিশ্বাস করি তোমাদের এই আন্দোলন দ্বারা কোনো লাভ হবে। কিন্তু কিভাবে হবে স্যার সেটা বলে যান একটু। কিভাবে হবে? লগি বৈঠক। এই আমি আদার্স কোন ইস্যুতে আমি কথা বললাম, সাথে সাথে ওই যে পেটোয়া বাহিনী যারা আছে, হেলমেট বাহিনী আছে, তারা হচ্ছে আমাদের উপর লেলিয়ে দিল বা আমাকে নিয়ে গেলে আজকে প্রত্যেকটা আন্দোলনে দেখবেন কয়েকজন হচ্ছে হুইসেল ব্লোয়ার থাকে, কয়েকজন স্পার্ক ব্লোয়ার থাকে। এই স্পার্ক ব্লোয়ার কে সরকার খুব ভালো করেই চিনে, এরা কারা হতে পারে বা কোরা, এদের যত ইনফরমেশন আছে সরকারের কাছে, সব গোয়েন্দা সংস্থার কাছে সব ইনফরমেশন গুলো আছে, খালি বেশি না, এদেরকে একটু অফ করে দিবে বা সব ঠান্ডা। হয় প্রথমে কেনার চেষ্টা করবে, কিনতে না পারলে এদেরকে একটা সুন্দর করে একটা সকালে নিয়ে এসে একটা ওই যে ডিবির কার্যালয় আছে এখানে একটা সেট আপ দিয়ে দিবে, ঠান্ডা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে যেটা বলছি যে আমি যদি ওই যে সরাসরি ওভাবে যেতে চাই, তাহলে হচ্ছে আমার নিরাপদ সড়ক চেয়ে আমার আমও যাবে, আমার ছালাও যাবে, আমার দুটোটাই চলে যাবে। তো আমি ওই যে আমরা 2018 সালে কিন্তু একবার বলেছিলাম যে সুশৃঙ্খল রাষ্ট্র যদি আপনারা যদি ফেইল্ড হন, আপনাদের যদি মনে হয় আপনারা সুশৃঙ্খল ভাবে সড়ক পরিচর্যা করতে পারবেন না, তাহলে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা দেখাই দিই। আমরা যেভাবে আমরা দিয়েছি, আমরা সপ্তাহের একটা দিন আমরা ভলান্টিয়ার গিরি করবো, আমরা দেখাই দিব আপনাদের চোখে আঙুল দিয়ে আপনাদের সমস্যাটা কোথায়। এবং সেটা শুধু এই যে আন্দোলনগুলো, যে প্রত্যেকদিন যে এই বাচ্চাগুলো যে রাস্তায় নামছে, তা বিভিন্ন সময় যে পুলিশের গাড়ির লাইসেন্স নাই, তারপর হচ্ছে র্যাবের গাড়ির নাই, তারপর হচ্ছে ওই যে আর্মির গাড়ির নাই, এই যে দেখা দিচ্ছে। তো এইখানে আমার ওই সাময়িক ভাবে যতটুকু আসলে মানে ঠেলে ঠুলে মানে যতটুকু নেওয়া যাচ্ছে সামনের দিকে, ওইটা হচ্ছে যে এটা মানে একেবারে দেয়ালে আমার পিঠ থেকে গেছে, এখন আমি যতটুকু পারি আমি পুশ করছি। এইটা হচ্ছে মানে যেই কাজটা এখন করা হচ্ছে সেটা হচ্ছে এটার নামান্তর। আর এইখানে হচ্ছে যে আমাদের এই শিক্ষার্থীরা ওই রাস্তায় নামলে হচ্ছে একটা ট্যাগ দেওয়া হয়, এই এদের কি পড়াশোনা নাই, এরা মেধাবী কিসের, এরা স্টুডেন্ট মানুষ, এরা হচ্ছে পড়তে বসবে গিয়ে, এদের রেজাল্টের কি অবস্থা, পড়াশোনায় নাই, ঠন ঠন এখানে আসছে ইয়া করতে। মানুষ যদি নাই বাঁচতে পারে, তো সেখানে আমি পড়াশোনা হোক ধর্মকর্ম হোক, আমি কোনটা দিয়ে কি করবো যদি আমার পেটে ভাত না থাকে আর আমি যদি না বাঁচতে পারি? আমার কাছে বিষয়টা এরকম মনে হয়। স্যার আপনি একটু বলতেন লাস্ট। আমার শেষ কথা হচ্ছে, যারা বাসে চড়ে হাফ পাস চায় তারা কারা? তারা তো জনগণের লোক, সাধারণ জনগণের ছেলেরা বাসে চড়ে। আর যারা বাড়িধারা, গুলশান, বনানী, ধানমন্ডিতে থাকে, তাদের তো একাধিক গাড়ি আছে, বাড়িতে একাধিক ড্রাইভার আছে। সরকারি গাড়িগুলো তারা এক একজন ছেলেকে, একটা গাড়ি ছেলেদের স্কুলের জন্য, একটা গাড়ি হচ্ছে স্ত্রীর বাজার করার জন্য, আরেকটা গাড়ি তার। এবং সেনাবাহিনীর সাবেক প্রধান, তারও 3-4টা গাড়ি ছিল। সরকারি গাড়ি যদি বন্ধ করা যায়, আমার দাবি হতে হবে সরকারের কোন মন্ত্রী, কোন সরকারি কর্মচারী, সেক্রেটারি থেকে শুরু করে ইউএনও পর্যন্ত, একটা মোটর সাইকেলও সরকারি টাকায় তাকে দেয়া হবে না। সে নিজের টাকায় গাড়ি চালাবে, নিজের ড্রাইভারকে সে বেতন দেবে, এবং সরকারের দরকার হলে লোন নিয়ে সরকারের কাছ থেকে সে গাড়ি কিনে গাড়ি চালাবে। সরকারি গাড়ি হয়তো 2টা থাকতে পারে, একটা প্রেসিডেন্টের আর একটা প্রধানমন্ত্রী। বিলেতে তো ওই যে প্রধানমন্ত্রীও টিউবও চড়ে, সুইডেনেও তাই, সাইকেলে যায়। আমাদের এখানে একজন সেক্রেটারির গাড়ি থাকতে হবে কেন? এবং সরকারি অফিসে গেলেই আনুষঙ্গিক চা, মিষ্টি, সিঙ্গারা টিঙ্গারা, সরকারের কোনো আপ্যায়ন ভাতা থাকবে না।
সরকারি খরচে কাউকে বিদেশে কোন লোক যদি একটা রিক্সাওয়ালার অসুস্থ হলে সিঙ্গাপুরে বা বিলাতে পাঠানো যায়, কেবল মাত্র তখনই দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রীর সরকারি টাকা খরচ করে বিদেশে চিকিৎসার অধিকার আছে। অন্যথায় আব্দুল হামিদ চোখের অসুখ হয়, একবার সিঙ্গাপুরে যায়, একবার বিলাতে যায়, সঙ্গে প্লেন ভর্তি করে লোক নিয়ে যায়। এটা হচ্ছে বেআইনি। তো এখন যারা বাসে চড়ে, এই ছেলেরা যে হাফ পাসের আন্দোলন করছে, তাদের সঙ্গে আমি সম্পূর্ণভাবে একাগ্র চিত্তে তাদের আন্দোলন সমর্থন করি। যদিও মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে সেখানে দরকার সরকারের ভর্তুকি দেবার, মালিকের ভর্তুকি না। মালিক বেচারা কেন দেবে? তবে মালিককে বাধ্য করতে হবে সে ন্যায়সঙ্গত মার্কেট ফোর্স, মার্কেট ডিটারমিন করবে একটা ছেলের বা একটা মেয়ের, মানে নিউ মার্কেট থেকে মিরপুরে যেতে একটা মাথা পিছু বাসের কত ভাড়া হবে, সেটা একেবারে ইকোনমিস্ট, অ্যাকাউন্টেন্ট এবং চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে ওই ধরনের অভিজ্ঞ লোকদেরকে বসে হিসাব নিকাশ করে নির্ধারণ করা হবে। ইচ্ছা করলেই মালিক বাড়িয়ে দেবে, সেটা চলবে না। এবং আমি একটা উদাহরণ দিই, 1969 সালে যখন আইয়ুব খান চলে গেলেন, মার্চ মাসের 25 তারিখে উনি রিজাইন করলেন, এই এখন ক্ষমতায় আসলেন 69 সালে। এই আন্দোলন তো আমাদের চোখের সামনে হয়েছে, আমরা দেখেছি নিজেরা। আমি নিজে লাঠি সোটা নিয়ে, ইট পাথর নিয়ে পুলিশের সঙ্গে টিয়ার গ্যাস খেয়েছি, মারামারি করেছি। পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে 1968 সালে শবে বরাতের আগে, অক্টোবর মাসে শবে বরাত, চিনির দাম বেড়ে গেল। শবে বরাতের সঙ্গে চিনির কি সম্পর্ক? হালুয়া বানানো হয় শবে বরাতের রাতে, পাড়ায় পাড়ায় হালুয়া ডিস্ট্রিবিউট করা হয়। চিনির দাম বেড়ে যাওয়াতে গৃহবধূরা এবং সাধারণ লোকজন আইয়ুব খানের বিরুদ্ধে প্রথমে করাচিতে রাস্তায় নামলো, চিনির দাম কমাও। ওটাকে তখন দেখা গেল জুলফিকার আলী ভুট্টো এবং আইয়ুব খানের বিরোধী যে দলগুলো ছিল তারা সমর্থন জোগাতে শুরু করলো। করতে 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 ওটা ঢাকায় চলে আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন উঠলো, কিন্তু আন্দোলন শুরু হয়েছিল অক্টোবর 68, আইয়ুব খানের 10 বছর পূর্তির পরে, ডিকেড অফ রিফর্মস। আমি কিন্তু এখনো মনে করি ওটা ছিল আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এত উন্নয়ন, এত অল্প খরচে, এত অল্প ভাষায় খাওয়া দাওয়া, থাকা, সিনেমা দেখা আর কোনো সময় বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানে সম্ভবপর ছিল না। ওটা ছিল আমাদের স্বর্ণযুগ, যদি আমি আন্দোলন করেছি। তো ওই আন্দোলনে দেখা গেল 3 মাসের 4 মাসের ভেতরেই, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাসের ভেতরেই আইয়ুব খানকে রিজাইন করতে হলো। তো আমি এই জন্য তোমাদের আন্দোলন সমর্থন করি। তোমরা কতদিন সাস্টেন করবে? তোমরা কি ক্লাস বাদ দিয়ে প্রত্যেক দিন ওই ট্রাফিক কন্ট্রোল করতে পারবে? 1 মাস, 6 সপ্তাহ, তারপরে ক্লাস থাকবে, বাবা মাই তো বলবে যে স্কুলে যা, কলেজে যা, রাস্তা তোমরা। তবে আন্দোলনটা ওই আইয়ুব খানের সময় চিনির দাম বেড়েছিল শবে বরাতের, শবে বরাত তো চলে গেল, কিন্তু আন্দোলন তো চলে গেল। শবে বরাত পার হয়ে গেল, রমজান চলে গেল, ঈদ চলে গেল, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনটা কিন্তু বন্ধ হয়নি। তোমরা যদি আন্দোলন, সড়কে যে নিরাপদ সড়ক চাই, এটা নিয়ে যদি 15 দিন, 20 দিন, 1 মাস সাস্টেইন করতে পারো, জনগণ, তোমরা তো জনগণের লোক, বাসে কি ভদ্রলোকের ছেলেমেয়ে, বড় লোকের ছেলেমেয়ে বাসে চড়ে নাকি? তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। বড় ব্যবসায়ী ছেলে তোমাদের সঙ্গে আসবে না, যার বাবার সরকারি বা বেসরকারি নিজের গাড়ি আছে, সে তোমাদের সঙ্গে আসবে না। জনগণের তোমরা সন্তান, তোমাদেরই বাবা, মামা, চাচা, ভাই, বোন, এরা সাধারণ জনগণের লোক। এবং এই সরকার সাধারণ জনগণ বিরোধী সরকার, কারণ শতকরা 80 জন এমপি, মন্ত্রী, এরা হচ্ছে ব্যবসায়ী। সুতরাং আমি এটাকে মনে করি আইয়ুব খানের আমলে ওই শবে বরাতের আগে চিনির দাম বেড়ে যাওয়াতে যেরকম আইয়ুব খানের পতন হলো, একটার থেকে একটা আগুন, যখন ওই একটা জঙ্গলে একটা গাছে আগুন লাগে, ওটা ধীরে ধীরে বাতাসে অন্য গাছে লাগে। সেখানে বাদ বিচার হয় না যে শুধু আম গাছ পুড়বে বা বট গাছ পুড়বে, এরকম হয় না, সব গাছেই আগুন লাগে। তো তোমাদেরই এটা থেকে স্ফুলিঙ্গ আমি মনে করি যে তোমরা যে আন্দোলনটা করতে পারো, চালাতে পারো,
এটার থেকেই আন্দোলন চারদিকে ছড়িয়ে যাবে, কারণ জনগণের ভেতরে একটা অসন্তোষ আছে। এই যে ভোট দিতে পারছে না, এই যে স্বৈরাচার সরকার, যে কোনো লোককে প্রাইভেটলি ডেকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে যে সে সরকার বিরোধী। হাসিনাও জানে, সেজন্য নির্বাচন দিচ্ছে না। তো তোমাদের আন্দোলনটাকে আমি এই জন্য আমি ওয়েলকাম করি, তবে একটু ওয়ার্নিং এটাই যে তোমাদের ভেতরে সরকারি লোকজন ঢুকবে, তোমাদেরকে দিয়ে তারা গাড়িতে আগুন দেওয়াবে এবং তোমাদের আন্দোলনটাকে নস্যাৎ করার চেষ্টা করবে। কিন্তু এর মাঝখানে ঘটনা ঘটে গেলে ঘটেও যেতে পারে। চিনির দাম বাড়ার পরে আইয়ুব খানের ফল হয়েছিল। সুতরাং এই গৃহবধূরা এবং সাধারণ লোকজন রাস্তায় নেমেছিল আইয়ুব খানের বিরুদ্ধে। সূত্রপাত ওটাই। গণতন্ত্র বা তন্ত্র বদলাও এগুলা নিয়ে কোনো কথা হয়নি। সঙ্গে সঙ্গে 11 দফা চলে আসলো। ওর থেকে চলে আসলে কেউ বুঝতে পারছে না। ছাত্রদের দাবি একটা, 10টাই হচ্ছে অছাত্রদের দাবি আইয়ুব খানের ভাষায়। তো পরে দেখবে হাসিনাও বলবে, আরে এটা তো ছাত্রদের দাবি না, এ দাবি কেন, নির্বাচনের দাবি কেন? একটার সঙ্গে একটা কান টানলে মাথা আসে, একটা আন্দোলন হোক না। তোমাদের এই জন্য আমি মনে করছি, আমি যদিও হাফ পাস মালিক তোমাদের ছাড় দেবে, ওর বিরোধী, কিন্তু যে কোনো ভাবে একটা আন্দোলন যদি হয়, নিরাপদ সড়ক থেকে নিরাপদ দেশের প্রতি যে আন্দোলন, সে আন্দোলনটা বেরিয়ে আসবে বলে আশা করি। তোমরা যদি ভায়োলেন্সের দিকে না যাও, তোমরা যদি নজর রাখো যে তোমাদের ভেতরে বাজে লোক যেন না ঢোকে, রাজনীতিবিদরা তাদের নিজেদের স্বার্থেই তোমাদের আন্দোলন সমর্থন করবে বলে আশা করি। ধন্যবাদ।